Assalamu alaikum. Dr. Khaleda Edib, consultant of regenerative medicine at European Wellness, Villa Medica, Bangladesh Premier Center. আজকে ছুটির দিন, তাই চিন্তা করলাম আজকে আপনাদের সাথে লাইভে চলে আসি এবং আপনাদের অনেক কিছু কমন প্রশ্ন থাকে যেগুলো আমি সবসময় আমার সমস্ত লাইভে ক্লিয়ার করতে পারি না। সো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের কমন কোয়েশ্চেনগুলোকে আমি প্রায়োরিটি দিচ্ছি এবং সেই অনুযায়ী কিন্তু আমরা লাইভগুলোকে সাজাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছেন অবশ্যই। এবং আজকে লাইভে আমি যে টপিকটি চুজ করেছি সেই টপিকটি আসলে আপনাদের থেকে পাওয়া সাজেশন থেকেই চুজ করা, এবং সেটি হচ্ছে যে হাইপারটেনশন ইনডিউসড কিডনি ডিজিজ। সো এটা অর্থ হচ্ছে যে যাদের হাইপারটেনশন আছে তাদের কিডনি ডিজিজ হবার প্রবণতা কতটুকু, এর ট্রিটমেন্ট কি, এর সাফারিংস কি, এবং অ্যাডভান্স সায়েন্স এই ট্রিটমেন্ট কি নিয়ে এসেছে। কারণ আমরা এতদিন জানতাম যে হাইপারটেনশন থাকলে কিডনি ডিজিজ হয়, এটা খুবই কমন, কিন্তু কিডনি ডিজিজের কোনো পার্মানেন্ট সলিউশন নাই। কিন্তু এখন আসলে অ্যাডভান্স সায়েন্স অনেক সলিউশন নিয়ে এসেছে এবং সেটি নিয়েই আজকে কথা বলবো। অনেকে জয়েন করছেন, আমাকে 2 মিনিট সময় দিন, আমি আমার লাইভটা একটু আমার সব পেজে শেয়ার করে নেই এবং সবাইকে জয়েন করার সুযোগ দিয়ে নিই। অনেকেই জয়েন করেছেন, সবাইকে ধন্যবাদ। সবাই জিজ্ঞেস করেছেন কেমন আছি, সবাই দেখতে চাচ্ছিলেন আমার লাইভটি এবং সবাই ওয়েট করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এই ছুটির দিনে, এই অসময়ে অথবা সময়ে, যেটাই আপনাদের সুবিধা হোক না কেন, আমার সাথে জয়েন করার জন্য থ্যাংকস ফর ওয়াচিং দিস লাইভ। সো আজকে যদিও আমার টপিক হচ্ছে হাইপারটেনশন এবং এটি রিলেটেড কিডনি ডিজিজ, এছাড়াও যদি আপনাদের কারো কোনো টপিক থাকে আপনারা আমাকে এখানে ইনবক্স করুন, আমি লাইভে ট্রাই করব আনসার করার। যদি না পারি তাহলে পরবর্তীতে ইনবক্স করে দেব। এবং অনেকেরই অনেক কমন কিছু প্রশ্ন থাকে যে আমার সাথে কিভাবে কনসালটেশন করবেন, এগুলো সব কিছুই আমি আমার ইনবক্সে দিয়ে দেব। সো একজন কোয়েশ্চেন করেছেন যে সেক্সুয়াল প্রবলেম নিয়ে কিছু বলুন। আসলে আজকের টপিক তো সেক্সুয়াল প্রবলেম নিয়ে না, সেক্সুয়াল প্রবলেম নিয়ে আমার কিছু ভিডিও আছে রেকর্ডিং করা, ইডব্লিউ ভিলা মেডিকার পেজে আছে, এছাড়া আমার ফ্যান পেজ আছে ডক্টর খালেদা এদিব বিনতে আব্দুল্লাহ, সেই পেজে আছে, আমার ইউটিউব চ্যানেল আছে ডক্টর খালেদা এদিব, সেখানেও আছে। সো আপনারা অবশ্যই সেখানে যে আপনাদের কিছু সাজেশন পেয়ে যাবেন। এরপরে যেহেতু সাজেশন এসেছে যে সেক্সুয়াল প্রবলেম নিয়ে কাজ করতে, সো অবশ্যই সেক্সুয়াল প্রবলেম নিয়ে আমি আরেকটি লাইভ করব। সো অনেকে বলছে যে আমি কেমন আছি। হ্যাঁ, ভালো আছি, আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছি আপনাদের দোয়ায়। তাহলে আমি শুরু করি আমার আজকের টপিকটি। যে এটি আমাদের একজন ডক্টর হিসাবে ইডব্লিউ ভিলা মেডিকায় আমি প্রায় 2.5 বছর হিসাবে কাজ করছি। এর আগে আমার মেডিকেল লাইফ প্রায় 13 বছরের মতো। সো এই মেডিকেল লাইফ প্র্যাকটিসে আমি যে পেশেন্টসগুলো খুব নিয়মিত পেয়েছি তার মধ্যে খুব কমন হচ্ছে যে হাইপারটেনশন। প্রেশারের প্রবলেম আছে বা প্রেশারের প্রবলেম নেই, এই ধরনের প্রবলেম বা এই ধরনের কমপ্লেইন নেই এরকম রোগী আমি কম পেয়েছি। তবে অনেক ফিমেল পেশেন্ট আছেন যাদেরকে পেয়েছি যে লো প্রেশার থাকে, কিন্তু লো প্রেশার আসলে ওভাবে কোনো ডিজিজ না যদি কোনো আন্ডারলাইং কজ না থাকে। কিন্তু হাইপারটেনশন অথবা হাই প্রেশার
এটির প্রবলেম আছে এবং এটার জন্য কম বেশি সবাই একটা দুটো মেডিসিন রেগুলারলি নিচ্ছেন। এইটার আমি যদি প্রতিদিন 20টা পেশেন্টসও দেখি, তার মধ্যে মিনিমাম 15টা পেশেন্টসের হাইপারটেনশনের একটা হিস্ট্রি থাকে। তো অনেকে আছেন যে মেডিসিন কন্টিনিউ করেন, অনেকে আছেন মেডিসিন কন্টিনিউ করেন না, সেটা ডিফারেন্ট থিং। বাট হাইপারটেনশন আছে এরকম পেশেন্ট আসলে আমাদের দেশে প্রচুর। তো সেখান থেকে আমি যেটা ফাইন্ড আউট করেছি যে আসলে হাইপারটেনশন কি, এই জিনিসটাই আমাদের অনেক রোগীরা বুঝতে চান না। সো হাইপারটেনশন অথবা হাই ব্লাড প্রেশার এই জিনিসটা কি, 1 মিনিট একটু সবাই থামস আপ করে জানিয়ে দিবেন যে আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা, বিকজ আমি অনেক দূর থেকে কথা বলছি আজকে। সো আই হোপ যদি সাউন্ড ক্লিয়ার থাকে তাহলে একটু থামস আপ করে দিবেন। ওকে, সো হাইপারটেনশন কি বা হাই ব্লাড প্রেশার কি, এটা খুবই ইম্পর্টেন্ট এটা জানাটা। কেউ অনেক স্ট্রেসের মধ্য দিয়ে এসেছেন, হঠাৎ করে বাইরে থেকে এসেছেন, বা অনেক হেভি মিল খেয়েছেন, অথবা আগের দিন রাতে ভালো ঘুম হয়নি। এই ধরনের মানুষ যদি হঠাৎ করে ব্লাড প্রেশার চেক করেন, কারো হঠাৎ করে হয়তো বা ঘাড় ব্যথা করছে বা খারাপ লাগছে, এই সিমটমস থেকে ওন ইন্টারেস্টে কেউ যদি ব্লাড প্রেশার চেক করেন, সেই ক্ষেত্রে অনেকেরই ব্লাড প্রেশার একটু বেশি আসতে পারে। তো ব্লাড প্রেশার বেশি এটা জানার আগে আমাকে পেশেন্টসদেরকে জানতে হবে যে আসলে নর্মাল ব্লাড প্রেশার কত থাকা উচিত। একটা অ্যাডাল্ট ম্যান, যারা বাংলাদেশি অ্যাডাল্ট ম্যান বিটুইন 25 to 60 এই এজের যদি আমি ধরি, তাদের একটি এভারেজ ব্লাড প্রেশার থাকা উচিত 120/80। এটা হচ্ছে তার একটি স্ট্যান্ডার্ড ব্লাড প্রেশার। আবার একজন ওম্যান অথবা ফিমেল, এই পেশেন্টসদের জন্য যদি আমি চিন্তা করি, যাদের যেহেতু বাংলাদেশি ওমেনদের ম্যাক্সিমামে হাইটটা একটু কম থাকে, অথবা দেখা যায় বডি আমরা বলি বডির সারফেস এরিয়া অনুযায়ীও ব্লাড প্রেশার ডিপেন্ড করে। সেই ক্ষেত্রে এই ধরনের এটা ফিমেলদের, এই একটা অ্যাডাল্ট ফিমেলের নর্মাল ব্লাড প্রেশার যদি 110/70 থাকে, তাহলে এটা লো ব্লাড প্রেশার নয়, এটি নর্মাল। সো পুরুষদের ক্ষেত্রে 120/80 একটা অ্যাডাল্ট সুস্থ মানুষের জন্য, এবং ফিমেলদের ক্ষেত্রে 110/70 পর্যন্ত নর্মাল ধরা যায়। 120/80 থাকলে তো খুবই ভালো। তো সেই ক্ষেত্রে এই নর্মাল ব্লাড প্রেশার থেকে যখন আমাদের ব্লাড প্রেশারটা বেড়ে যাবে, তখনই আমরা এটাকে বলছি হাইপারটেনশন অথবা হাই ব্লাড প্রেশার। এখন আমার যেটা কনসার্ন পয়েন্ট, যে আপনি কখন ব্লাড প্রেশার চেক করছেন। আমি একটু আগে যে সার্কামস্ট্যান্সের কথাগুলো বলে আসছিলাম, যে কোনো স্ট্রেস থেকে এসেছেন, আপনি রিসেন্টলি আপনার ওয়ার্ক প্লেস থেকে এসেছেন, গত রাতে ভালো ঘুম হয়নি, অথবা হেভি মিল খেয়েছেন, তারপরে ইমিডিয়েটলি যদি আপনি ব্লাড প্রেশার চেক করেন, আপনার ওন ইন্টারেস্টে হয়তো আপনার খারাপ লাগছে সেই জন্য, সেই ক্ষেত্রে যদি ব্লাড প্রেশার 120/80 চেয়ে বেশি আসে, উপরেরটা সিস্টোলিক ব্লাড প্রেশার যদি 120 এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যদি 80 এর বেশি আসে, একটা পিকে কখনোই বলা যাবে না যে আপনি হাইপারটেনসিভ। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশের অনেকেই দেখা যায় যে আমাদের ফার্মেসিতে এখন খুব কম টাকাতেই ব্লাড প্রেশার চেক আপ করেন আমাদের ফার্মাসিস্ট আছেন, অথবা ফার্মাসিতে যারা কাজ করে তারা। তো সেই ক্ষেত্রে তারা যদি 130/90 একটা সিঙ্গেল পিকে ব্লাড প্রেশার পান, তখন এই পেশেন্টকে একটা কনসেপ্ট দিয়ে দেন, আপনার তো হাই ব্লাড প্রেশার, আপনি প্রেশারের রোগী। এই জিনিসটা থেকে আমাদেরকে একটু বেরিয়ে আসতে হবে। কেন বেরিয়ে আসতে হবে? কারণ হচ্ছে এখানে একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। আপনি যখন কোনো স্ট্রেসে থাকেন, আপনার যখন রাতে ভালো ঘুম হয় না, আপনি যখন কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করে আসেন, অথবা আপনি হেভি মিল খাচ্ছেন, তখন আপনার বডিতে ব্লাড ফ্লো খুব দ্রুত কাজ করে, হার্ট খুব দ্রুত পাম্প করে। সেই ক্ষেত্রে আমাদের ব্লাড প্রেশার, ওই মুহূর্তে যদি আমরা ব্লাড প্রেশার দেখি, সেই ক্ষেত্রে ব্লাড প্রেশার একটু বেশি আসতেই পারে। তার মানে এই নয় যে আপনি হাইপারটেনসিভ অথবা আপনার হাই ব্লাড প্রেশার আছে। তাহলে কিভাবে বুঝবেন আপনার হাই ব্লাড প্রেশার আছে? তার আগে বলে নেই, যখন আপনি দেখলেন ইনস্ট্যান্টলি আপনার হাই ব্লাড প্রেশার আছে, সেই ক্ষেত্রে এবং আপনার খারাপ লাগছে, সাধারণত ব্লাড প্রেশার যাদের একটু বেশি হঠাৎ করে হয়ে যায়, তাদের একটু নেক পেইন হয় অথবা হেডেক হয়, তারা কি করবেন? তারা খুবই সিম্পল একটা রিল্যাক্সিং
ট্যাবলেট খেতে পারেন, অথবা যদি একটু পিসফুল পরিবেশ তৈরি করে ঘুমাবার চেষ্টা করতে পারেন সেটা করতে পারেন। এবং খুব সিম্পলি একটা ডাইউরেটিক্স ল্যাসিক্স, যদি অন্য কোনো ক্রনিক ডিজিজ না থাকে, অন্য কোনো সার্কামস্টেন্সেস না থাকে, একটা ডাইউরেটিক্স নিয়ে ঘুমিয়ে পড়ে পরের দিন আবার চেক করতে পারেন। আমি প্রিটি মাচ শিওর যদি এটা ইনস্ট্যান্ট ব্লাড প্রেশার হয়, এতটুকু ট্রিটমেন্ট ইজ এনাফ। একটা ডাইউরেটিক্স, একটা রিল্যাক্সিন আমি সাজেস্ট করছি না, জাস্ট অ্যাডভাইস করছি। যদি আপনি আপনার পরিবেশটাকে ঘুমের পরিবেশ করে একটু ঘুমাতে পারেন, সেটা বেস্ট ওয়ে। সাথে একটা ল্যাসিক্স নিয়ে নিতে পারেন যদি খুব বেশি খারাপ লাগে। ল্যাসিক্স বলতে আমি যে কোনো ডাইউরেটিক্স বুঝাচ্ছি। সো এটা হচ্ছে ইনস্ট্যান্ট যদি কারো ব্লাড প্রেশার বেশি থাকে। এরপরে আপনার দায়িত্ব কি? এরপরে দায়িত্ব অবশ্যই পরের দিন আবার সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ অবস্থায় যেই দোকানে যেই মেশিন দিয়ে আপনি ব্লাড প্রেশার চেক করেছেন, সেই দোকানে সেই মেশিন দিয়ে আপনি আবার ব্লাড প্রেশার চেক করবেন এবং এনশিওর করে নেবেন যে আপনার ব্লাড প্রেশার চেক করছেন উনি কতটুকু টেকনিক্যালি স্কিলড। এটা অনেক ইম্পর্টেন্ট। ব্লাড প্রেশার মেশিন অনেক ধরনের আছে, কিছু আছে ম্যানুয়াল, কিছু আছে ডিজিটাল, আবার কিছু আমরা যেটা সাজেস্ট করি যে পারদের যে মার্কারি ব্লাড প্রেশার মেশিন, এটা একদম অ্যাকুরেট রেজাল্ট দেয়। তবে ফার্মাসিতে সাধারণত এগুলো পাওয়া যায় না, সেই ক্ষেত্রে তারা ম্যাক্সিমাম ডিজিটাল ইউজ করে, যেটা একদমই রেকমেন্ডেড না। বিকজ ডিজিটাল অনেক যেহেতু ডিজিটাল মেশিন অনেক ফ্যাক্টরের উপরে ব্লাড প্রেশার ফ্লাকচুয়েশন দেখায় রেজাল্ট। সো সেই ক্ষেত্রে চেষ্টা করবেন ম্যানুয়ালি ব্লাড প্রেশারটা চেক করতে, এবং যে করছেন সে স্কিলড কিনা সম্ভব হলে একজন ডক্টরকে দিয়ে করিয়ে নেবেন। আমি বোধহয় কিছু কোয়েশ্চেন পাচ্ছি, কিন্তু আনসার দিতে গেলে আমার আজকে আলোচনা শেষ হবে না। তারপর একটু করে দেই, একজন প্রশ্ন করে আমি একটু আগে যাই। আমার পায়ের মোহাম্মদ বাবুল হোসেন কোয়েশ্চেন করেছেন, আমার পায়ের নিচের অংশে অনেক বেশি ব্যথা, সেক্ষেত্রে আসলে কি করণীয়? সেক্ষেত্রে প্রথমে এই সাধারণত পায়ের নিচের অংশে যাদের ব্যথা থাকে আমরা ধরে নিই তাদের ইউরিক অ্যাসিড বেশি, অথবা তাদের যে শু অথবা স্যান্ডেলটি ইউজ করছেন সেটা কমফোর্টেবল না, সেক্ষেত্রে মেডিকেটেড শুজ ইউজ করতে বলি এবং ইউরিক অ্যাসিডটা চেক করে নিতে বলি। আর যদি ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে ডায়াবেটিক নিউরোপ্যাথি থেকে এটা হতে পারে, সেক্ষেত্রে ডায়াবেটিসটি কন্ট্রোল করতে হবে। ফার্দার কনসালটেশনের জন্য ইডব্লিউ ভিরা মেডিকাতে আমার সাথে যোগাযোগ করতে পারেন। মোহাম্মদ ইমরান হোসেন জিজ্ঞেস করছেন, আপু আপনার সাথে কিভাবে কথা বলা যাবে? আমি প্রথমেই বলে নিয়েছি, আমি এখানে টেক্সট করে দিব, আমার এখানে ফ্রন্ট ডেস্ক নম্বর আছে, আমাদের কাস্টমার সার্ভিস আছে, আমাদের মার্কেটিং টিম আছে, নাম্বারে ফোন করে আমার ডক্টর খালিদার অ্যাপয়েন্টমেন্ট চাচ্ছি বলি ওনারা আপনাকে স্কেডিউল করে দেবে। অনেকেই সালাম দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আবু ইউসুফ বলেছেন প্লিজ আই ক্যান জয়েন। Sure, you can join. Thank you for joining me and thank you for watching this live. So আমি আমার আগের টপিকে ফিরে আসি, যেটা আসলে ব্লাড প্রেশার নিয়ে বলছিলাম, যে এরপরে দায়িত্ব হচ্ছে একজন স্কিলড পেশেন্ট মানুষকে দিয়ে চেষ্টা করবেন ডক্টরকে দিয়ে ব্লাড প্রেশারটা চেক আপ করানো, যদি ফ্যামিলিতে কেউ থাকে অথবা যে করছেন সে যেন স্কিলড থাকে। সো পরপর 7 দিন 7 days আর্লি মর্নিংয়ে ঘুম থেকে উঠে ফ্রেশ অবস্থায় ব্লাড প্রেশার চেক করে সেটা রেকর্ড করে রাখতে হবে, এবং যদি সম্ভব হয় তাহলে ইভিনিং টাইমেও, বাট নট জাস্ট আফটার রিটার্নিং ফ্রম ওয়ার্ক, মানে কাজ থেকে ফিরে আসার পরেই নয়, ইভিনিং টাইমে সন্ধ্যার পরে রিল্যাক্স অবস্থায় আরেকবার ব্লাড প্রেশার চেক করবেন। এভাবে 2 বার একই মেশিন দিয়ে একই মানুষের হাতে 7 দিন ব্লাড প্রেশার চেক করে একটি কাগজে লিখে রাখবেন, এবং তারপরে আপনি এটাকে অবজার্ভ করবেন। যদি এটা কন্টিনিউয়াসলি 7 দিনের মধ্যে তার 4 থেকে 5 দিনই 130/90 অথবা 120/80 চেয়ে বেশি থাকে, তখন আপনি ধরে নিতে পারেন যে আপনার ব্লাড প্রেশারের সমস্যা আছে। তারপর এটা নিশ্চিতকরণ করতে হলে অবশ্যই ডক্টরের কনসালটেশনের কাছে যেতে হবে, বিকজ প্রেশার আসলে আমি আবারও বলছি বডি সারফেস এরিয়ার উপরে ডিপেন্ড করে, কার্ডিয়াক ইস্যুজের উপর ডিপেন্ড করে, সো অনেক কিছুর উপর ডিপেন্ড করে, অনেক সময় ডায়েটের উপর ডিপেন্ড করে। সো দেখা যায় ডায়েটারি মডিফিকেশন হলেই ওই প্রেশারটা আবার নর্মাল হয়ে যায়। সো হাইপার টেনশন ইজ আ ডিজিজ। সো এই ডিজিজটিকে ডায়াগনোসিস একটা পিক ব্লাড প্রেশার চেক করে কখনোই করবেন না।
সো দিস ইজ মাই সাজেশন অ্যান্ড দিস ইজ আমি বলবো যে হোপফুলি এই সাজেশনটা আপনাদের কাজে লাগবে, কারণ আমি আমার পেশেন্টসদের অভিজ্ঞতা থেকেই সাজেশনটা আপনাদের দিচ্ছি যে তারা এভাবেই ব্লাড প্রেশার ডায়াগনোসিস করেছেন ম্যাক্সিমাম পেশেন্টস, এবং কন্টিনিউয়াসলি মেডিকেশন নিয়ে যাচ্ছেন, কোনো ফলো আপেও থাকছেন না, দেখা যাচ্ছে লো হয়ে যাচ্ছে, অথবা যাদের সত্যিকারই হাই ব্লাড প্রেশার তাদের কন্ট্রোল হচ্ছে না। সো দেয়ার আর মেনি ইস্যুস। তো অবশ্যই আমার এই প্যাটার্নটা যদি আপনি ফলো করেন, ইটস এ সায়েন্টিফিক প্যাটার্ন, যেটা আমরা বলি যে আসলে এটা যখন আমাদের চেম্বারে পেশেন্ট আসে এত কথা বলতে পারি না। সো এই জন্যই যখনই এই ছুটির দিনগুলোতে আপনারা ফ্রি, আমি একটু ফ্রি থাকি, যদিও ফ্রি না, সকাল থেকে অনেক রোগী দেখেছি, তারপরও এই দিনগুলোতে আপনাদের এই সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করি। একটু আবার প্রশ্ন নিয়ে নেই। আপু আমার মোহাম্মদ মীর হোসেন প্রশ্ন করেছেন, আপু আমার ডান হাতের উপরের মাংসে ব্যথা করে, মাসেল পেইন যদি হয়ে থাকে এটার দুটো কারণ আমি ইনিশিয়ালি ভাবছি, আমার মাথায় আসছে। একটা হচ্ছে ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি, যেহেতু আমাদের খাবারে ডেইলি খাবার, আমাদের বাঙালিদের যে খাবারের অভ্যাস, সেখান থেকে ম্যাগনেসিয়াম আসার চান্স অনেক কম। সো বাংলাদেশের অনেক মানুষের এখন যেরকম মোটামুটি কমন যে 70% মানুষের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে, এখন এটাও কিন্তু কমন যে অনেক অ্যাবাউট 40 to 50% মানুষের ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি আছে। সো মাসল পেইনের একটা মেজর কারণ হচ্ছে ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি। আরেকটা কারণ যেটা আমার মাথায় আসতে পারে, যদি আপনি কোনো হেভি এক্সারসাইজ করে থাকেন, সেখান থেকে মাসেল পুল হতে পারে। সো মাসেল পুল যদি হয়, সেক্ষেত্রে আপনার মাসেল রিল্যাক্সেন্ট লাগবে, এবং অবশ্যই সেটা ডক্টরের পরামর্শ নিয়ে নিজে নয়, কারণ সব ধরনের মাসেল রিল্যাক্সেন্ট একরকমভাবে কাজ করে না, তার সাথে আরও কিছু জিনিস অ্যাড করতে হয়। সো ডেফিনেটলি আগে জেনে নেবেন ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি আছে কিনা। সেজন্য আমাদের ইডব্লিউ ভিলা মেডিকাতে কিন্তু একটি অত্যাধুনিক অলিগো স্ক্যান নামে প্রযুক্তি অথবা ডিভাইস আছে, যেখানে আমরা খুব অল্প সময়ের মধ্যে 2 মিনিটের মধ্যে জেনে নিতে পারি যে আপনার বডিতে কি ধরনের মিনারেল ডেফিসিয়েন্সি অথবা ভিটামিন ডেফিসিয়েন্সি অথবা মাইক্রো অথবা ম্যাক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি আছে। সো মোহাম্মদ মীর হোসেন, আশা করি আপনার সাথে যদি দেখা হয় আমি আপনার প্রবলেম সলভ করতে পারবো। একজন কোশ্চেন করেছেন, আমার বুকের ডান এবং বাম পাশে অনেক দিন যাবত ব্যথা করছে, এখন ইসিজি করেছি কিছুই আসেনি। ওকে, ইসিজি সবসময় স্পেসিফিক টেস্ট না। ইসিজি বেসিক্যালি টেস্ট হচ্ছে অ্যাকুইট কন্ডিশনে, যদি ওই মুহূর্তে খুব যখন চেস্ট পেইন হয় ওই মুহূর্তে ইসিজি করলে একটি সিগনিফিক্যান্ট রেজাল্ট আসে, অথবা ওল্ড কোনো চেঞ্জ থাকলে সেটা ইসিজিতে আসে। তবে যদি কোনো হার্টের ইস্যুস থেকে থাকে, সেক্ষেত্রে ইকো অথবা ইটিটি ইজ মোস্ট আমি বলবো যে ইফেক্টিভ রেজাল্ট। আর চেস্ট পেইন, হার্ট রিলেটেড চেস্ট পেইন কখনোই অনেক দিন ধরে থাকে না, এটা একটা সার্টেইন টাইমে আসে এবং চলে যায় এবং তীব্র ব্যথা হয়। সো আমার কাছে মনে হচ্ছে না যে আপনার হার্ট রিলেটেড ইস্যুস আছে। এই পেইনগুলো অনেক সময় অ্যাসিডিটি থেকে হয়, এই পেইনগুলো অনেক সময় স্টমাক ইস্যুস থেকে হয়, এই পেইনগুলো আবার অনেক সময় মাসল পেইনও হয়। হ্যাঁ, সো অবশ্যই আপনি একটু ডক্টর কনসালটেশন করে নিতে পারেন, অথবা ইডব্লিউ ভিলা মেডিকাতে তো আমি আছি। মোহাম্মদ ফায়েজ রাব্বি কোয়েশ্চেন করেছেন, হাউ আই ক্যান কিওর ফ্রম গ্যাস্ট্রিক প্রবলেম। অনেক বড় আসলে এই টপিকটা। সো গ্যাস্ট্রাইটিস অথবা অ্যাসিডিটি নিয়ে আবারও বলছি, আমার কিছু রেকর্ডিং এবং লাইভ আছে ইডব্লিউ ভিলা মেডিকার পেজে এবং আমার ফ্যান পেজে ডক্টর খালেদা বিনতে আবদুল্লাহ এবং ইউটিউবে। তারপরও যখন আপনি সাজেশন দিয়েছেন, আমি আপনার গ্যাস্ট্রিক প্রবলেম নিয়ে একটা লাইভ করব, তবে চেষ্টা করব যে আপনাকে ইনভাইট করার চেষ্টা করব যে আপনি এসে কনসাল্ট করলে আমি আপনাকে একটা সঠিক সাজেশন দিতে পারবো। গ্যাস্ট্রাইটিস এবং অ্যাসিডিটি নিয়ে আমরা প্রচুর কাজ করছি এবং অনেক সাকসেস রেট পাচ্ছি। সো আশা করি মিস্টার ফজলে রাব্বি, আপনি আমাদের কনসালটেশনে চলে আসুন, আমরা আপনাকে প্রপার একটি গাইডলাইন দিয়ে আপনাকে সুস্থ করে তুলতে পারবো। রনক জাহান সেতু, থ্যাংক ইউ ফর দিস ভিডিও, লটস অফ কেয়ার ফর ইউ ম্যাম, থ্যাংক ইউ। অনেকে ধন্যবাদ দিচ্ছেন। একজন জিজ্ঞেস করেছেন আমার চেম্বার কোথায়। আমার চেম্বারে আমি বসে আছি এখন ইডব্লিউ ভিলা মেডিকা বাংলাদেশ প্রিমিয়ার সেন্টার, ধানমন্ডি সোভানভাগের অপোজিটে।
তারপরে ইন ডিটেলস নাভানা নিউবেরি প্লেস আমাদের বিল্ডিংয়ের নাম, তারপর আমি ডিটেলস এখানে ইনবক্স করে দিব লাইভ শেষে। যে আসলে হাইপারটেনশন নিয়ে অনেকক্ষণ কথা বললাম, কিভাবে হাইপারটেনশন ডায়াগনোসিস করবেন এটা খুবই ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই আমি এটা নিয়ে এতক্ষণ কথা বলেছি। আমার মেইন টপিক যেটা ছিল সেটা তো অবশ্যই ইটস নট যে হাইপারটেনশন, ইটস অ্যাবাউট হাইপারটেনশন ইনডিউস ক্রনিক কিডনি ডিজিজ। যে এখন যদি কারোর হাইপারটেনশন এই 7 দিনের চার্ট অ্যানালাইসিস করার পরে যদি আপনার কাছে মনে হয় এটা 120/80 থেকে উপরে 4-5 দিন কন্টিনিউয়াসলি দুবেলাতেই আসছে, দেরি করবেন না, ডক্টরের কনসালটেশনে চলে যাবেন। এবং যদি ডায়াগনোসিস হয় যে আপনি হাইপারটেনসিভ পেশেন্ট, তখন ডেফিনেটলি কনভেনশনাল মেডিসিন থেকে আপনাকে কিছু মেডিসিন দেওয়া হবে, ডক্টররা দিবেন, সেখানে আমার কোনো আপত্তি নেই, সেখানে অবশ্যই প্রয়োজন হলে দিতেই হবে। কিন্তু এর সাথে আপনাকে কি কি করতে হবে? হাইপারটেনশন থাকলে এর রিস্ক ফ্যাক্টর কি? শুধু ব্লাড প্রেশারের ওষুধ খেলে কি আপনি সুস্থ থাকবেন? আসলে ব্যাপারটা এরকম নয়। হাইপারটেনশন পেশেন্টদের অনেক ধরনের রিস্ক ফ্যাক্টর থেকে যায়, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজ অথবা ব্রেইন স্ট্রোক। সো হার্ট ডিজিজ অথবা ব্রেইন স্ট্রোক আমরা সবাই জানি যে এটা কত সিভিয়ার একটি ডিজিজ। ইসকেমিক হার্ট ডিজিজ বলতে আমরা বুঝি হার্টের যে কোনো ইসকেমিক চেঞ্জ অথবা হার্টের ব্লাড ফ্লো যখন কমে যায়, হার্টের পাম্পিং পাওয়ার যখন কমে যায়, তখন আমাদের এই চেঞ্জগুলো আসে। সো এই ডিজিজ হওয়ার জন্য হাইপারটেনশন ইজ এ ভেরি হাই রিস্ক ফ্যাক্টর। এবং তারপর হচ্ছে ব্রেইন স্ট্রোক, ইটস অলসো ভেরি 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 হাই রিস্ক ফ্যাক্টর। সো হাইপারটেনশন থাকলে শুধু মেডিসিন খেলেই হবে না, আপনার ইসকেমিক হার্ট ডিজিজ এবং স্ট্রোক থেকে নিজেকে প্রিভেন্ট করার জন্য সব ধরনের মেজারমেন্ট নিতে হবে। অনেকে মনে করেন যে আমি প্রেশারের ওষুধ খাচ্ছি, আমার প্রেশার কন্ট্রোলে আছে, ইট মিনস আমি সেফ আছি। ব্যাপারটা এরকম হয় না। ব্যাপারটা এরকম হয় যে আপনি ওষুধ খেয়ে প্রেশারটা কন্ট্রোলে রাখছেন ঠিকই, কিন্তু কন্টিনিউয়াসলি আপনার হাইপারটেনশন মানে কি? আপনার যে রক্তনালী আছে তার মধ্যে যে ব্লাড ফ্লো আছে এটা খুব বেশি জোরে জোরে যাচ্ছে অথবা অতিরিক্ত প্রেশারে যাচ্ছে, কারণ আপনার রক্তনালীটি চিকন হয়ে গেছে, অথবা কোনো কারণে রক্তনালীতে চর্বি জমে গেছে, অথবা রক্তনালীতে কোনো ধরনের প্যাথোলজি তৈরি হয়েছে, কোনো ব্লকেজ তৈরি হয়েছে। সো এই কারণেই হাইপারটেনশন কিন্তু শুরু হয়। অনেকে বলে স্ট্রেস থেকে শুরু হয়, অবশ্যই স্ট্রেস থেকেই আমাদের বডিতে দেখা যায় মেটাবলিজম স্লো হয়ে যায় এবং সেখান থেকেও হাইপারটেনশন দেখা যায়। সো হাইপারটেনশন হবার অনেক কারণ আছে, কিন্তু যদি হয়ে যায় তখন শুধু মেডিসিন ইজ নট এনাফ। মেডিসিন আপনাকে যেটা করবে, ভেসোডাইলেটেশন করে ব্লাড ফ্লোটাকে মেনটেন করার চেষ্টা করবে, রক্তনালীটাকে বড় করে। কিন্তু যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে, যে হার্ট ডিজিজ হওয়ার, ব্রেন স্ট্রোক হওয়ার, এখান থেকে কিন্তু হাইপারটেনশনের মেডিসিন আপনাকে 100% প্রিভেন্ট করতে পারবে না। এখানে আপনাকে অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। এই দুটো ছাড়া যেটা মেজর প্রবলেম বা মেজর কনসিকুয়েন্স বা মেজর আমি বলবো সেকেন্ড ডিজিজ যেটা আসে আমাদের কাছে, দীর্ঘদিন হাইপারটেনশন থাকলে, প্রেশারের ওষুধ খাওয়ার পরে কন্ট্রোলে থাকলেও কিডনিতে প্রবলেম হয়, যেটাকে আমরা আজকে আমার যেটা টপিক সেটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ বা সিকিডি ডেভেলপ হয়। আমি একটু প্রশ্ন নিয়ে আজকে একটু প্রশ্ন আসছে অনেক, কিন্তু ম্যাডাম আমার গ্যাস্ট্রিকের আগের পেশেন্ট বলেছেন ম্যাডাম আমার গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছি বাট কমে না, ডক্টর বলছে এটা কোনো সিরিয়াস কিছু না। গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছেন, কি ওষুধ খাচ্ছেন এটা ইম্পর্টেন্ট, বেশি খেয়ে ফেলছেন কিনা এটাও ইম্পর্টেন্ট। গ্যাস্ট্রিক নিয়ে আমি তো বললামই অনেক কিছু বলার আছে। গ্যাস্ট্রিক তো আসলে কোনো ডিজিজ না, গ্যাস্ট্রাইটিস। গ্যাস্ট্রিক হচ্ছে স্টমাককে মেডিকেল ভাষায় গ্যাস্ট্রিক বলে। সো গ্যাস্ট্রাইটিস বা ইনফ্ল্যামেশন অফ স্টমাক এটা যখন হয়, দেখা যায় যে স্টমাকের যে অ্যাসিড লেভেল ওটা কমে যায়, অথবা অ্যাসিড লেভেলটাকে আমরা আবার গ্যাস্ট্রিকের ওষুধ যেটা আপনি বললেন এটা খেয়ে কমিয়ে দিচ্ছেন, সো উপকার পাচ্ছেন না। সো আমি আপনাকে রিকোয়েস্ট করবো আপনি আমাদের কনসালটেশন করেন, ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। ডক্টর আব্দুল আল রাফি একটা কোয়েশ্চেন করেছেন, হয়তো আমি একটু দেখার চেষ্টা করছি। উনি কুমিল্লা মুরাদনগরে মেডিকেল অফিসার হিসেবে আছেন।
ওকে, আমাদেরকে দেখছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। বিসিএস স্বাস্থ্য, অনেক ধন্যবাদ ডক্টর আমাদেরকে দেখার জন্য, আমার লাইফ জয়েন করার জন্য। আসলে আপনাদের মতো আমি জানি না আপনি ইয়াং আর ওল্ডার কিনা, বাট সহকারী সার্জন ডেফিনেটলি আপনি একজন রেসপেক্টেড ডক্টর। আমি খুবই হ্যাপি যে আপনি আমার লাইভ দেখছেন। যদি আমার লাইভ আপনার কোনো উপকারে আসে অথবা আপনার কোনো প্রশ্ন থাকে, আমি সবসময় রেডি টু আনসার। ধন্যবাদ। জানে আলম জিজ্ঞেস করেছেন যে আমার আপনার কোয়েশ্চেনের আনসার যদি আমি দিতাম, আমি কি আপনার কোয়েশ্চেন মিস করেছি? ওকে, আরেকবার কাইন্ডলি কোয়েশ্চেনটা করবেন, আমি বোধহয় অনেক নিচে চলে এসেছি। আমি আপনার ডেফিনেটলি আই উইল ট্রাই। আচ্ছা, সো যেটা বলছিলাম যে হাইপারটেনশনের সবচেয়ে যেটা কমপ্লিকেশন সেটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ। সো এখান থেকে আমাদেরকে প্রিভেনশন আসতে হবে, এটাই আমার আজকের টপিক। ইসকেমিক হার্ট ডিজিজ, স্ট্রোক, এটা নিয়ে আমরা আরেকদিন কথা বলবো। ক্রনিক কিডনি ডিজিজ নিয়ে আছে কথা বলছি এই জন্য কারণ রিসেন্টলি অনেক পেশেন্টস দেখেছি যে হাইপারটেনশনের পেশেন্ট লং টাইম ধরে কাজ করছে, প্রেশারের মেশিন প্রেশারের ওষুধ খাচ্ছে, প্রেশারের মেশিন দিয়ে বাড়িতে প্রেশার চেক করছেন, খুবই অ্যাওয়্যার, কিন্তু কিডনির ব্যাপারে অ্যাওয়্যার না, তারা শুধু অ্যাওয়্যার প্রেশার নিয়ে। সো এই মেসেজ তাদের জন্য যে আপনার যদি হাইপারটেনশন থাকে অবশ্যই আপনি বাড়িতে একটা প্রেশার মেশিন রাখবেন, শিখে নেবেন কীভাবে ব্লাড প্রেশার চেক করতে হয়, এবং এর সাথে কিডনিটা সবসময় সেফ রাখার চেষ্টা করবেন এবং কিডনিটাকে সবসময় ফলো আপ করার চেষ্টা করবেন। কিভাবে কিডনি ফলো আপ করবেন? কিডনি ফলো আপ করার খুব ইজি প্রসেস। আপনি যে কোনো ল্যাব ডায়াগনস্টিক সেন্টারে যেয়ে ডক্টর কনসালটেশনের মাধ্যমে নিলে সবচেয়ে ভালো হয়। যাদের হাই ব্লাড প্রেশার আছে প্রতি 3 মাস অন্তর অন্তর আপনি সেরাম ক্রিয়েটিনিন লেভেল এবং ইজিএফআর, ইটস ভেরি 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 ইম্পর্টেন্ট, এই দুটো টেস্ট করে নেবেন। ইজিএফআর হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। সো এটাই মেইনলি আসলে আপনাকে বলে দিবে যে আপনার কিডনি কতটুকু ফাংশনিং। সো ইজিএফআরটা এবং ক্রিয়েটিনিনটা রেগুলার করে নেবেন। হাইপারটেনশন হলে কেন কিডনি প্রবলেম হয় বা কেন কিডনি ডিজিজটা হয়, এটা অনেকে কোয়েশ্চেন করেন। সো এখানে কিছু মেডিকেল মেকানিজম আছে, তার মধ্যে আমি দু একটি শেয়ার করছি সবাইকে বোঝানোর জন্য যে হাইপারটেনশন হলে আমাদের যে সোডিয়াম ব্যালেন্স আছে সেটা কিন্তু একটু ইমব্যালেন্স হয়ে যায়। তো সোডিয়াম ব্যালেন্স যখন ইমব্যালেন্স হয়ে যায় তখন কিন্তু কিডনির প্রবলেম হয়। আমাদের বডিতে আরেকটি মেকানিজম আছে অ্যালডোস্টেরন অ্যাঞ্জিওটেনসিন মেকানিজম আর অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম, যেগুলো আমাদের কিডনি দ্বারা পরিচালিত হয় এবং কিডনির সাথে কানেক্টেড। সো হাইপারটেনশন হলে এই মেকানিজমটাও অল্টারেশন হয়ে যায়, এই ক্ষেত্রে এই কারণেও কিডনি ডিজিজ প্রবলেম হচ্ছে। তাহলে বুঝতেই পারছেন যে হাইপারটেনশনের ওষুধ খেলে প্রেশার কন্ট্রোলে থাকছে, বা ডিজিজ যখন আপনার হয়ে যাচ্ছে আপনার বডিতে কিন্তু এই অ্যাবনর্মাল মেকানিজমগুলো শুরু হয়ে যাচ্ছে এবং এই অ্যাবনর্মাল মেকানিজমগুলো থেকেই আপনার কিডনি এফেক্ট হওয়ার পসিবিলিটিস বেড়ে যাচ্ছে। তাহলে অবশ্যই আপনাকে রেগুলার কিডনি চেক আপে যেতে হবে এবং সেটা হচ্ছে সেরাম, একদম প্রাথমিকভাবে সেরাম ক্রিয়েটিনিন এবং ইজিএফআর। এছাড়া যেটা আমি বলি যে আমি কমপ্লিট ব্লাড কাউন্ট বা সিবিসি বা হিমোগ্লোবিন লেভেলটা সবসময় দেখি, কারণ যদি কখনো কিডনি ফাংশন ভালো মতো কাজ না করে, আমরা জানি যে ইরাইথ্রোপয়েটিন যেটা কিডনি থেকে প্রোডাকশন হয়, কিডনি ডিজিজ হলে এটা কমে যায়। সো অনেক সময় দেখা যায় যে ওরকম কোনো প্রবলেম না হলেও হিমোগ্লোবিন প্রোডাকশন কমে যাচ্ছে, সেখান থেকেও আমরা ধরে নেই যে কিডনিতে প্রবলেম শুরু হয়ে গেছে। একজন ডক্টর আব্দুল্লাহ রাফি রিকোয়েস্ট করেছেন আপনার এফপি আইডি থেকে আমাকে অ্যাড পাঠিয়েন। ঠিক আছে, আমি আমার ফ্যান পেজ থেকে অবশ্যই আপনাকে অ্যাড পাঠাবো। আপনি যদি ডক্টর খালেদা ইদিব সার্চ দেন তাহলে আপনি ডেফিনেটলি আমার ফলোয়ার্স হয়ে যাবেন। সো উই ক্যান অ্যাড। থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। ওকে, সো যেটা বলছিলাম যে কিডনিটা সবসময় ফলো আপে রাখা, বিকজ হাইপারটেনশন পেশেন্ট যারা আমরা সিকিডির পেশেন্ট বা ক্রনিক কিডনি ডিজিজের যে পেশেন্টগুলো পাচ্ছি সেগুলো ম্যাক্সিমামই দেখা যাচ্ছে হাইপারটেনশনের হিস্ট্রি আছে এবং তারা ব্লাড প্রেশার নিয়ে অনেক বেশি ওয়ারিড। ব্লাড প্রেশার কন্ট্রোল হচ্ছে না দেখে বিভিন্ন ধরনের মেডিকেশন নিচ্ছেন, মেডিকেশন চেঞ্জ করছেন, অনেক ধরনের মেডিকেশন নিচ্ছেন,
অনেক কেমিক্যাল নেওয়ার জন্য কিডনি এফেক্ট হচ্ছে, বিকজ কিডনি বডির সবচেয়ে বড় ফিল্টার অর্গ্যান। সো সেখানে যত বেশি কেমিক্যাল যাবে তত বেশি ফিল্ট্রেশনের আপনার কাজ বেশি করবে এবং কিডনি টায়ার্ড হয়ে যাবে। আমরা যেরকম টায়ার্ড হয়ে যাই, আমাদের বডির ইন্টারনাল অর্গানও কিন্তু কাজ করতে করতে টায়ার্ড হয়ে যায়। সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এবং অবশ্যই হাইপারটেনশন পেশেন্টরা যদি কিডনি সিকেডিতে ভোগেন তাহলে তাকে প্রথমে কিডনি ট্রিটমেন্ট তো করতেই হবে, তার আগে হাইপার টেনশনটাকে কন্ট্রোল করতে হবে। এবং হাইপার টেনশনের জন্য আপনার বডিতে যে অ্যাবনর্মাল সিস্টেমগুলো একটু আগে আমি বললাম যে মেকানিজমগুলো শুরু হয়েছে, এই মেকানিজমগুলো স্টপ করতে হবে। এবং অবশ্যই এগুলো আপনি নিজে পারবেন না, আপনার ডক্টরের হেল্প লাগবে। অ্যান্ড রিজেনারেটিভ অ্যাসপেক্ট থেকে আমরা আসলে কীভাবে, কনভেনশনাল অ্যাসপেক্ট থেকে তো ডেফিনেটলি আপনি হেল্প পাবেন, তবে রিজেনারেটিভ অ্যাসপেক্ট থেকে আমরা আপনাকে আরেকটু কীভাবে হেল্প করতে পারি আজকে আমি সেটাই বলতে চাচ্ছিলাম। যে অফকোর্স যাদের হাইপারটেনশন ইনডিউস কিডনি ডিজিজ হচ্ছে অথবা যে কোনো সিকেডি পেশেন্টসের জন্যই, যেহেতু কিডনিতে ফাংশন ভালো না, ফিল্ট্রেশন ভালো হচ্ছে না, সেক্ষেত্রে কিডনি ডিটক্সিফিকেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো ডিটক্স অর্থ হচ্ছে কিডনিতে ময়লা জমে গেছে, কিডনি একটি ছাঁকনির মতো, চা ছাঁকনির মতো, এখানে অনেক ময়লা জমে থাকে। সো এই ময়লাগুলো পরিষ্কার করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এই ময়লাগুলো যদি পরিষ্কার করতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ডিটক্সিফিকেশন প্রোগ্রামে যেতে হবে। সো ইডব্লিউ ভিলা মেডিকেল আমরা ডিটক্সিফিকেশন প্রোগ্রামে প্রচুর পেশেন্টকে, কিডনি ডিজিজ পেশেন্টকে ট্রিটমেন্ট করছি। আমাদের এখানে কোলন হাইড্রোথেরাপি আছে, আমাদের এখানে হোল বডি হাইপারথার্মিয়া আছে, আমাদের এখানে ওজোন ট্রিটমেন্ট আছে, যার মাধ্যমে আমরা কিডনি ডিটক্স করতে হেল্প করছি। এবং সবচেয়ে যেটা অ্যাডভান্স ট্রিটমেন্ট আছে সেটি হচ্ছে কিডনি স্পেসিফিক স্টেম সেল। সো এখানে আমরা পেপটাইড ইউজ করছি। পেপটাইড অনেকেই বুঝবেন না, সো আমি জাস্ট ইন জেনারেল সবাইকে বোঝানোর জন্য বলছি যে যেহেতু ক্রনিক কিডনি ডিজিজ যদি কারো হয়ে যায় তার অর্থ হচ্ছে যে কিডনি সেলগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে, এবং কিডনি সেল যদি ড্যামেজ হয়ে যায় সেই ক্ষেত্রে কিডনি সেল নতুন করে রিজেনারেট করানো ন্যাচারালি ইজ কোয়াইট ডিফিকাল্ট। সো আমরা স্টেম সেলের মাধ্যমে, স্টেম সেল হচ্ছে কিছু নিউ ফ্রেশ কিডনি সেল আমরা ইনজেক্ট করছি, যার মাধ্যমে আপনার যে ড্যামেজ পুরানো কিডনি সেলগুলো আছে ওগুলো রিপ্লেস হচ্ছে এবং আপনার কিডনি ফাংশন আবার বেড়ে যাচ্ছে। তবে এটির লিমিটেশন আছে। আমরা সাধারণত যখন কিডনি বা ইজিএফআর 30 to 35 পর্যন্ত থাকে, এটা নর্মাল হচ্ছে 50-র উপরে থাকলে আমরা এটাকে মোটামুটি 60-র উপরে থাকলে মোটা নর্মাল বলতে পারি। তবে যাদের 35 পর্যন্ত থাকে তাদের ক্ষেত্রে আসলে অ্যাটলিস্ট যাদের 50% সেল ড্যামেজ থাকে, 50% সেল ভালো থাকে, তাদের জন্য স্টেম সেল অনেক ভালো কাজ করে। কিন্তু যাদের 60 to 70% সেলই ড্যামেজ হয়ে যায় তাদের জন্য কিন্তু স্টেম সেলটা খুব স্লোলি কাজ করে এবং এফিকাসিটা অত ভালো পাওয়া যায় না। এই কথা বলার উদ্দেশ্য, আমি নেগেটিভ বললাম কেন বললাম, যে অনেক আগে থেকে সচেতন হবার জন্য যে আপনার কিডনি সেলগুলোকে অ্যাটলিস্ট 10 to 20% ড্যামেজ হলেই যেন আপনি স্টেম সেলের মাধ্যমে এটাকে রিজুভিনেট করতে পারেন, সেই সুযোগটা দেবার জন্য আমি বললাম যে আসলে উচিত আপনার সবসময় কিডনিকে ফলো আপে রাখা, এবং স্টেম সেল যদি ইউজ করে কিডনিকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে পারেন তাহলে আপনি আবার সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। সো এর মধ্যে অনেকগুলো প্রশ্ন এসছে, আমি একটু প্রশ্ন নিয়ে নিচ্ছি। Ma'am, I have also Fazil Rabbi, I have also skin allergy problem. I am taking medicine by skin doctor but doesn't cure completely. Please me advice. Okay, রাব্বি সাহেব, আসলে স্কিন ডিজিজ আমাদের দেশে ডার্মাটোলজিস্টরাই দেখেন, স্কিন স্পেশালিস্ট। আমাদের ইডব্লিউ ভিলা মেডিকাতেও দুজন রিনাউন্ড ডার্মাটোলজিস্ট আছেন, সিনিয়র ডার্মাটোলজিস্ট, আপনি ওনাদের হেল্প নিতে পারেন। এছাড়া আমরা রিজেনারেটিভ অ্যাসপেক্ট থেকেও স্কিন অ্যালার্জি বা যে কোনো অ্যালার্জির জন্য ওজোন ট্রিটমেন্ট দিয়ে এটাকে পার্মানেন্টলি কিওর করি। এগুলো অ্যালার্জি ইস্যুসগুলো আসলে অটোইমিউন ডিজিজ। সো অটোইমিউন ডিজিজগুলোকে কন্ট্রোল বা কিওর করার জন্য শুধু মেডিসিন ইজ নট এনাফ। সেক্ষেত্রে একদম ভেতর থেকে আপনার ডিজিজটাকে রিপেয়ার এবং রিজুভিনেট করতে হবে। সেক্ষেত্রে আমরা ওজোন ট্রিটমেন্ট দিয়ে ডার্মাটোলজিস্টের সাথে ওজোন ট্রিটমেন্টের মাধ্যমে আপনাকে 100% কিওর করতে পারি। সো আমি আশা করি রাব্বি সাহেব আপনি আমাদের সেন্টার ভিজিট করবেন এবং ডেফিনেটলি উপকার পাবেন। নাইম ইসলাম কোয়েশ্চেন করেছে, ম্যাডাম আইয়ের লেসিক করতে চাই, এই বিষয়ে আপনার অ্যাডভাইস চাই।
ওকে, আমি তো আই স্পেশালিস্ট না, রিজেনারেটিভ স্পেশালিস্ট বেসিক্যালি মেডিসিনটা দেখেন। তবে আমাদের আইয়ের লেসিক যদি করতে চান সেক্ষেত্রে একজন আই কনসালটেন্ট দেখালে বোধহয় সুবিধা হয়। এবং আমাদের ফ্লোরেই, মানে ফ্লোরে না, আমাদের বিল্ডিংয়ে আই কনসালটেশন দিন মোহাম্মদ, প্রফেসর দিন মোহাম্মদের আই চেম্বার আছেন, রিসার্চ সেন্টার, এবং উনি নিজে রোগী দেখেন। এখানে অনেক আই ডক্টর বসেন। ইউ ক্যান কাম হিয়ার অ্যান্ড ক্যান টেক হেল্প। ওকে, সো ফার আমি প্রশ্নগুলো শেষ করতে পেরেছি। সবাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সবাই দোয়া করছেন আমি জানি। সামাদ চৌধুরী সাজেশন দিয়েছেন, মেবি সাইকোসিস, নিউরোসিস, ডিপ্রেসিভ ওষুধ রেগুলার খাওয়ার কারণে রোগীর পায়ের গোড়ালির ভেতর ব্যথা হয়। রাইট রাইট রাইট, অল আর ট্রু। উনি একজন পেশেন্টের আনসার দেওয়ার চেষ্টা করেছেন পায়ের গোড়ালি কেন ব্যথা করে। সো হ্যাঁ, বিভিন্ন মেডিসিনের সাইড ইফেক্ট হিসেবে পায়ের গোড়ালি ব্যথা করতেই পারে, বাট আমি এখানে কোনো মেডিসিনকে ডিরেক্টলি অ্যাটাক করব না। আমি কজটাকে জানার জন্য আগে ইনভেস্টিগেশন করব, দেন যদি আমি দেখি যে প্যাথোলজিক্যাল সব কিছু নর্মাল আছে, তখন অবশ্যই উনি কোনো মেডিসিন নিচ্ছেন কিনা সেটা দেখে, সেই মেডিসিনের সাইড ইফেক্ট হিসাবে পা ব্যথা করছে কিনা সেটা দেখে দেন ওই মেডিসিন স্টপ করবো। So I won't disrespect any doctor's medicine. Thank you so much, Chaudhary, for your advice. Okay. নাইম ইসলাম বলছিলেন ম্যাডাম আপনার চেম্বারে আসতে চাই। ডেফিনেটলি আমার চেম্বারে আসতেই না আসার কোনো কারণ নেই, আমি অ্যাড্রেস দিয়ে দিব। নাভানা, আমি একটু বলেছি, নাভানা নিউ বাড়ি প্লেস, ইডব্লিউ ভিলা মেডিকা বাংলাদেশ প্রিমিয়ার সেন্টার। এটি একটি জার্মানি হেলথ কেয়ার সেন্টার। আমরা ডিরেক্ট ফ্র্যাঞ্চাইজ 21st ব্রাঞ্চ, এবং ওয়ার্ল্ডে আমাদের আরও অনেকগুলো ব্রাঞ্চ আছে। আমি বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ হিসেবে এখানে আছি। রিজেনারেটিভ মেডিসিন পার্টটি আমি দেখছি, আমার সহযোগী আরও দুজন ডক্টর কনসালটেন্ট আছেন এবং জুনিয়র ডক্টর আছেন। ডার্মাটোলজি ডিপার্টমেন্ট আছে, ডায়েটিশিয়ান ডিপার্টমেন্ট আছে। সো ইউ ক্যান কাম, ইউ ক্যান হ্যাভ অল টুগেদার ইন আ সিঙ্গল প্লেস। ওকে ওকে, আমি আপনাকে আমার চেম্বার অ্যাড্রেস পাঠিয়ে দিব, এখানে ইনবক্স করবো, আপনি দেখে নিন প্লিজ। সো যেটা বলছিলাম যে আসলে আমি আমার লাইফ আসলে আমি হাফ অ্যান আওয়ার লাইভ করতে চেয়েছিলাম, বাট ইটস কোয়াইট 36 মিনিটস। সো আমি আমার লাইফটা আসলে কন্টিনিউ আর করবো না বেশিক্ষণ। আমার যেটা কনসার্ন ছিল যে হাইপার টেনশন ইনডিউস সিকিডি পেশেন্টদেরকে আমরা কিভাবে হেল্প করতে পারি, এবং সেইখানে আমি প্রথমে হাইপার টেনশন ডায়াগনোসিসটি প্রপার করতে বলেছি। হাইপার টেনশন থাকলে কিডনি ডিজিজ যেন ডেভেলপ না করে, এবং যদি ডেভেলপ করে সেজন্য আর্লি কি স্টেপস নিতে হবে সেই ব্যাপারে অ্যাডভাইস করেছি। এবং নাম্বার 3 যে প্রিভেনশন, যে আসলে যেন ডেভেলপ না করে কিডনি ডিজিজ, সেজন্য কি করা উচিত। অনেকে মনে করেন প্রচুর পরিমাণে পানি খেতে হবে, আসলে ব্যাপারটা একদম সেরকম নয়। পানির ব্যাপারটা হচ্ছে আপনার তৃষ্ণার উপরে, আপনার যতটুকু পিপাসা ততটুকুই আপনার পানি খেতে হবে। স্ট্যান্ডার্ড 2.5 থেকে 3 লিটার পানি ইজ এনাফ। তবে অনেকে একসাথে অনেক পানি খেয়ে ফেলেন, এটাও কিন্তু কিডনির উপর প্রেশার পড়ে। এছাড়া আপনি যদি হাইপারটেনসিভ পেশেন্ট হয়ে থাকেন এবং আপনি কিডনিকে সেভ করতে চান, রেগুলারলি আপনি এটি মেইনটেইন ডায়েট চার্ট মধ্যে থাকবেন। সো চেষ্টা করবেন যে এই জিনিসগুলো, কিডনি ডিজিজ বেনস রিলেটেড যে খাবারগুলো কিডনি ডিজিজ আমরা কম খেতে বলি, বা প্রোটিন খাবারগুলো, এগুলো কিডনি ডিজিজ ডেভেলপ না করলে রেস্ট্রিক্টেড করার দরকার নেই, তবে অবশ্যই এগুলোকে একটু মিনিমাইজেশনের মাধ্যমে নিয়ে আসতে হবে। স্বল্প পরিমাণ, যতটুকু আপনার প্রয়োজন, যত গ্রাম আপনার বডির জন্য প্রয়োজন অতটুকু নিতে হবে। এবং এটা ডেফিনেটলি আপনাকে প্রপার ডায়েটিশিয়ান আপনাকে এই অ্যাডভাইসটি করতে পারবে। অ্যান্ড অফকোর্স কিডনিকে ভালো রাখার জন্য আপনার বডির ব্লাড ফ্লোকে ভালো রাখতে হবে। কিছু আমাদের ডিটক্সিফিকেশন প্রোগ্রামের কথা তো বললামই, ইউ হ্যাভ মেনি কাইন্ড অফ ডিটক্সিফিকেশন প্রোগ্রাম। আপনার যদি হাইপার টেনশন থাকে সেটিকে কন্ট্রোল করার জন্য মেডিসিনের পাশাপাশি উই হ্যাভ বায়ো আইভিএল ইন্ট্রাভেনাস লেজার, যার মাধ্যমে হাইপার টেনশন কন্ট্রোল হয় এবং ক্রনিক কিডনি ডিজিজেরও অনেক উপকার হয় এবং প্রিভেন্ট করে ক্রনিক কিডনি ডিজিজ। সো কিডনি ডিজিজ যাদের হাইপারটেনশন ইনডিউসড কিডনি ডিজিজ আছে অথবা যাদের নেই, হবার চান্স আছে, বিকজ হাইপারটেনশন থাকলে আলটিমেটলি কিডনি এফেক্ট হয়, তাদের জন্য মেইন যে কাজ সেটা হচ্ছে ব্লাড ফ্লো ইমপ্রুভ করা। ব্লাড ফ্লো ইমপ্রুভ করতে হলে নাম্বার ওয়ান ডায়েট চার্ট মেনটেন করতে হবে, একটি ব্যালেন্সড মেনটেন ডায়েট চার্ট।
নাম্বার 2, রেগুলার 30 to 45 মিনিটস সিম্পল ওয়াক, যদি ব্রিস্ক বা কঠিন এক্সারসাইজ করা সম্ভব না হয়। নাম্বার 3, অবশ্যই পরিমাণ মতো পানি বা পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে, কিন্তু সেটা একবারে প্রচুর না, এটি ভেঙে ভেঙে সারাদিনে 2.5 থেকে 3 লিটার স্ট্যান্ডার্ড। যদি সিকিডি ডেভেলপ না করে, আমি তার জন্য বলছি, যদি কিন্তু কারো সিকিডি ডেভেলপ করে যায় তাহলে অবশ্যই ডায়েটিশিয়ান আপনার পানির পরিমাণটি পরিমাপ করে দেবে। নাম্বার 4, ডিটক্সিফিকেশন প্রোগ্রাম। অবশ্যই যাদের হাইপারটেনশন আছে তাদের মাস্ট প্রতি মাসে 2 বার করে অথবা 1 বার করে ডিটক্সিফিকেশন প্রোগ্রামে যাওয়া উচিত। কিডনিকে সবসময় ক্লিন রাখতে হবে। ছাঁকনি যেরকম চা ছাকার পরে আমি প্রতিবার ধুই, সেরকম কিডনির ফিল্ট্রেশনটাও আমাদেরকে ফিল্টারের যে জায়গাটা আছে ওটাকে পরিষ্কার করতে হবে। সো এখানে কোনো অল্টারনেটিভ নেই। অ্যান্ড নাম্বার 5, অফকোর্স আপনি কিছু মেডিকেশনের পাশাপাশি কিছু সাপ্লিমেন্টস নিতে পারেন, যেগুলো আসলে খুবই উপকারী কিডনি রেনাল আর্টারিগুলোকে ডায়ালেটেশন করতে এবং ব্লাড ফ্লোকে ইমপ্রুভ করতে। গার্লিক, কোয়েরসেটিন কমপ্লেক্স, CoQ10 এই এনজাইমগুলো এগুলো হেল্প করে কিডনি ফাংশনকে ইমপ্রুভ করতে। দিস আর দ্য সাপ্লিমেন্টস। আর মেডিকেশন যেগুলো হাইপারটেনশনে আছে সেগুলো যদি কমাতে চান, কারণ দীর্ঘদিন মেডিকেশন চললেও অনেকে দেখা যায়, আমি দেখেছি হাইপারটেনশনের পেশেন্টদের 5টা-6টা অ্যান্টি হাইপারটেনসিভ মেডিসিন, তাদের জন্য গার্লিক সাপ্লিমেন্টস ইজ ভেরি গুড, cod liver oil is also very good, any kind of fish oil is very good, then curcumin is very good, turmeric is very good. These all are supplements I'm talking about now. এই সাপ্লিমেন্টস গুলো আপনার ক্রনিক কিডনি ডিজিজকে ফাংশন ইমপ্রুভ করতে অনেক হেল্প করবে, এবং আস্তে আস্তে এগুলো খেতে থাকলে দেখা যাবে যে আপনার অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগও অনেকখানি কমানো সম্ভব, বিকজ এগুলো ভেতর থেকে, আমি যে অ্যাবনর্মাল মেকানিজমগুলো বললাম যে হাইপারটেনশন হলে এগুলো হয়, এগুলো ভেতর থেকে এগুলোকে মেকানিজমগুলোকে রিভার্স করে। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড হাইপারটেনশন কন্ট্রোলের জন্য আরেকটি যেটি ডিভাইস আমাদের সেন্টারে আছে সেটি হচ্ছে রাশা অথবা সাউন্ড ট্রিটমেন্ট। এটির মাধ্যমে রিল্যাক্সেশন হয়, রাতের ঘুম ভালো হয়, কানেক্টিভিটি, সেলস কানেক্টিভিটি বাড়ে এবং সেল অ্যাক্টিভিটিস বাড়ে, সেল ফাংশন বাড়ে, সেই ক্ষেত্রে হোল বডি রিজুভিনেশনও হয়ে যাচ্ছে। সো সাম আপ করে ফেলি যে হাইপারটেনশন কি, হাইপারটেনশন কীভাবে ডায়াগনোসিস করবেন, হাইপারটেনশন থাকলে কি করবেন, মেডিকেশনের পাশাপাশি কি কি জিনিস 5টা বলেছি, এবং আমাদের সেন্টার স্পেশালি আপনাকে ডিটক্সিফিকেশন প্রোগ্রাম, রাশা সাউন্ড থেরাপি এবং অফকোর্স বিভিন্ন সাপ্লিমেন্টস দিয়ে চেষ্টা করবে না, আসলে ট্রিটমেন্ট করবে যেন আপনার সিকিডি যদি হয়েও যায় ওটাকে ইমপ্রুভ করার, এবং হাইপারটেনশন যদি থাকে তাহলে যেন সিকিডি ডেভেলপ না করে। অ্যান্ড অফকোর্স স্টেম সেল ইজ দ্য ফাইনাল সলিউশন। সো দিস ইজ অল টুডে। কিছু কোয়েশ্চেন ছিল, আমি যদি নিতে পারি একটু নিয়ে নেই। ব্রডকাস্টিং প্রবলেম, মেবি নেট প্রবলেম, টুডে ওয়েদার ইজ নট ভেরি গুড, অ্যান্ড আইবিএস 100% ভালো হয় কিনা ফাহিম হাসান জিজ্ঞেস করেছেন। আইবিএস আমার কাছে অঙ্কের মতো, একটু ছোট্ট করে বলে নিই আইবিএস কী কী কারণে হয়। নাম্বার 1, কোনো ফুড যদি অ্যালার্জিক হয় সেই ফুড স্টপ করতে হবে, সেই জন্য ফুড অ্যালার্জি টেস্ট করতে হবে। নাম্বার 2, যে ভালো ব্যাকটেরিয়াগুলো মারা গেছে সেগুলোকে সাপ্লিমেন্ট অথবা খাবারের মাধ্যমে আপনার ব্যাকটেরিয়াগুলোকে আবার নতুন করে রিগ্রোথ করাতে হবে। নাম্বার 3, যে গ্যাস্ট্রিক জুসগুলোর অভাব হয়ে যায় স্টমাকে, সেই গ্যাস্ট্রিক জুসগুলোকে রিপ্লেস করতে হবে। নাম্বার 4, একটি প্রপার ডায়েট মেনটেন করতে হবে। নাম্বার 5, অফকোর্স রেগুলার এক্সারসাইজ, অ্যান্ড স্ট্রেস যদি থাকে স্ট্রেস ম্যানেজ করতে হবে। আইবিএস এর 5 থাম্ব রুলস। সো এই 5 থাম্ব রুলস দিলে ইটস লাইক ম্যাথামেটিক্স, যদি এটা কমপ্লিটলি ফলো করা যায় আইবিএস টোটালি কিওর করা সম্ভব। আইবিএস নিয়ে আমার অনেক ভিডিওস, অনেক কিছু আছে, সো প্লিজ গো থ্রু দিস আমার পেজ ডক্টর খালেদা বিনতে আবদুল্লাহ, EWVM পেজ, EW ভিলামেডিকা বাংলাদেশ, অ্যান্ড ইউটিউব, এগুলোতে আপনি আইবিএস সম্পর্কে অনেক অনেক কিছু পাবেন। ওকে, সো ফার আমি আজকে অনেকক্ষণ লাইভ করে ফেলেছি, অলমোস্ট 45 মিনিটস। সো ছুটির দিন আপনাদেরকে আর আটকে রাখবো না। সামার চৌধুরী কিছু কোয়েশ্চেন করেছেন কিছু মেডিকেশন নিয়ে, আমি অবশ্যই এগুলো পার্সোনালি আপনাকে টেক্সট করছি।
অ্যান্ড নাও বি সেফ, স্বাস্থ্যবিধি মেনে চলুন। হাইপারটেনশন থাকলে এটিকে শুধু অ্যান্টি হাইপারটেনসিভ মেডিকেশন খেয়েই নিশ্চিন্ত থাকবেন না। যে ডিজিজগুলো আমি বললাম, ইসকেমিক হার্ট ডিজিজ, স্ট্রোক এবং আজকের টপিক যে সিকেডি ক্রনিক কিডনি ডিজিজ, এগুলো থেকে প্রিভেন্ট করবেন নিজেদেরকে। এবং অবশ্যই আমরা ডক্টর আপনার পাশে আছি, যখন প্রয়োজন তখন আপনি কনসালটেশন করতে পারেন। লকডাউন সিচুয়েশনে আমরা অনলাইন কনসালটেশন করছি। আমি আমার লাইফ শেষে এখানে আমাদের চেম্বার অ্যাড্রেস এবং কীভাবে অনলাইন কনসালটেশন করতে হয় এভরিথিং লিখে দিচ্ছি। সো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে সাজেস্ট করবেন নেক্সট লাইভ কী নিয়ে করবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি এই ভিডিও ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস এবং কালিগসের মধ্যে শেয়ার করে সবাইকে উপকৃত করবেন। থ্যাংক ইউ।